হাদিবা, কোথায় গেলি মা? ভাত তো ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার হয়েছে যত জ্বালা। মেয়েটা বোধহয় আবার বাগানে ঢুকেছে। এই যে মা, আমি চলে এসেছি। জানো মা, আজ রাস্তার পাশে খুব সুন্দর একটা বকুল ফুলের গাছ পেয়েছি। ওটা আনতেই তো দেরি হয়ে গেল মা। তারপর ওটা আবার বাগানে লাগিয়ে এলাম। বাবা দেখলে নিশ্চয়ই খুব খুশি হবে। তোকে আর তোর বাবাকে নিয়ে আর পারি না। একে তো সংসার কোনো রকমে চলে যাচ্ছে, আর তোদের শখেরও বলিহারি। যদি বাগানে ফুলের গাছ না লাগিয়ে কিছু সবজি চাষ করতি, তাও লাভ হতো। কি যে বলো না মা, সব কি আর টাকা দিয়ে মূল্যায়ন করা যায়? যাই হোক, আমার এখন খেতে দাও তো, আমার যে বড্ড খিদে পেয়েছে। কই গো গিন্নি, কোথায় গেলে? বাজারের ব্যাগটা ধরো। আমার শরীরটা খুব একটা ভালো ঠেকছে না। এ কি, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কিছুই তো বুঝতে পারছি না, সকাল থেকে শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে। যাই হোক, ব্যাগটা ধরো, এখানে কিছু বাজার আছে। এ কি গো, তোমার গায়ে তো ভীষণ জ্বর। আমি এখন কি করি? এখন যে রাত হয়েছে, কাউকে তো পাবো না। আহা গিন্নি, সামান্য জ্বরই এসেছে তো, আমায় নিয়ে ভেবো না। এই সামান্য জ্বরে কেউ মারা যায় না। ছি ছি, এ কি সব অলক্ষণে কথা বলছো? আহা, রাগ করছো কেন? আমি তো মজা করে বললাম। সকাল সকাল শরীরটা ভালো হলেই হয়, নইলে আবার কালকে কাজে যেতে পারবো না। আহা, এত না ভেবে একটু ঘুমাও দেখি, তাহলে শরীরটা ভালো লাগবে। মা, বাবার জ্বর তো একটুও কমেনি। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। কি যে করি। মা, তুমি এত ভেবো না তো, আমি এক্ষুনি ডাক্তার চাচাকে ডেকে আনছি। ডাক্তার চাচা ওষুধ দিলে বাবা নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। ডাক্তার ডাকতে হবে না, জ্বর এমনিতেই কমে যাবে। শুধু শুধু টাকা খরচ। ওসব নিয়ে তোমায় ভাবতে হবে না, তুমি বিশ্রাম করো। তেমন কিছু না, এটা একটি ভাইরাস জ্বর। কয়েকদিন বাড়িতেই রাখুন, আমি কিছু ঔষধ দিচ্ছি। নিয়মিত খেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। না না, বাড়ির মধ্যে থাকলে আমার সংসার চলবে কিভাবে? ডাক্তারবাবু, আমাকে এমন কোনো ওষুধ দিন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আপনি শান্ত হন, এখন আপনি বাইরে গেলে আপনারই বিপদ। হায় কপাল, মরার জ্বর আমাকেই ধরতে হলো। এবার আমি কাজ না করলে টাকা আসবে কোথা থেকে? আমার সংসার যে একদম শেষ হয়ে যাবে। কেঁদো না বাবা, তোমার কিচ্ছু হবে না, আমরা তো আছি। না রে মা, তোরা কি করবি? বাড়িতে যা বাজার আছে তাতে তো 2-4 দিন চলে যাওয়ার কথা, তারপর কি হবে? এত চিন্তা করো না তো, তুমি না হলে আরো অসুস্থ হয়ে পড়বে। আমার কিছু জমানো টাকা আছে, প্রয়োজন পড়লে সেগুলোই ভাঙবো। তুমি অত ভেবো না তো। কি হয়েছে মা, বাবাকে সান্ত্বনা দিয়ে এখন নিজেই চিন্তা করছো? না রে মা, আসলে আমি ভাবছিলাম, আসলেই তো সংসারটা এখন কিভাবে চলবে। শুধু শুধু চিন্তা করো না তো, ডাক্তার চাচা তো বললো বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এবার রান্না করতে যাও। এ কথা শুনে সেলিনা রান্নাঘরে চলে গেল। কিছুদিন চলে গেলেও কাশেম কিছুতেই সুস্থ হচ্ছে না। হায় বিধাতা, এ আমায় কোন রোগ দিলে? এবার আমার সংসারটা কি করে চলবে?
কেঁদো না বাবা, উপরওয়ালা নিশ্চয়ই আমাদের সহায় হবেন। আর কবে হবে মা? আজকাল তো বিছানা ছেড়ে উঠতেই পারি না। দেখো বাবা, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। প্রয়োজন পড়লে আমি তোমাকে শহরে নিয়ে যাব, ওখানে গিয়ে তোমাকে ডাক্তার দেখাবো। সংসার কি করে টিকবে তার কোনো খবর নেই, আর তুই বলছিস আমাকে শহরে নিয়ে যাবি? গিন্নি, ঘরে চাল ডাল আছে তো, নাকি সব ফুরিয়ে গেছে? সংসার নিয়ে ভেবে আর কত অসুস্থ হবে বলো তো? দরকার পড়লে আমি পরের বাড়িতে কাজ করব, তবুও তুমি এত ভেবো না। হায় কপাল, শেষে কিনা আমার বউকে অন্যের বাড়িতে কাজ করতে হবে। এটাই বুঝি আমার কপালে ছিল। তুই খেয়েছিস মা, নাকি ঘরে ভাতও নেই? ওগো, মেয়েটাকে কিছু খেতে দাওনি? মুখটা অমন শুকনো দেখাচ্ছে কেন? না মানে, ও, বুঝেছি, সব ভাত মনে হয় আমাকেই দিয়েছো। আমিও কেমন কারো কথা না ভেবে সব ভাত একাই খেয়ে নিলাম। এ কি ছিল আমার কপালে? তুমি শুধু শুধু ভুল বুঝছো, আমার ভাতও আছে। মা, আমাকে খেতে দাও দেখি, তারপর যদি বাবার বিশ্বাস হয়। আয় মা, আমি তোকে বারান্দায় খেতে দিচ্ছি। হ্যাঁ মা, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। মেয়ের এমন কথা শুনে সেলিনা রান্নাঘরে চলে গেল। কই রে মা, তাড়াতাড়ি বারান্দায় আয়, আমি তোর খাবার বেড়েছি। ওই দেখো বাবা, মা আমাকে ডাকছে, আর তুমি শুধু শুধু ভাবলে যে ঘরে খাবার নেই। কি জানি রে মা, সব সময় শুধু মনে হয় তোরা আমার থেকে কি যেন লুকাচ্ছিস। এগুলো সব তোমার ভুল ধারণা বাবা, তুমি বিশ্রাম করো, আমি খেয়ে আসি। এ কি মা, শুধু আমার ভাত এনেছো যে, তোমার ভাত কোথায়? আমি তো সকালে মুড়ি খেয়েছিলাম রে মা, পেটটা এখনো ভরা ভরা লাগছে, তুই খেয়ে নে। ও, বুঝেছি, আর ভাত নেই তাই তো? কি করে থাকবে বলতো? তোর বাবা তো ওই কৃষিকাজই করতো, তাতে অল্পই বাজার করতো, যা ঘরে ছিল তাও এখন শেষের পথে। ভেবো না মা, ঠিক একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। কি জানি রে মা, তুইও তো আজকাল বাগানে যাস না, আমিও তো বুঝি, এই বয়সে তুইও সংসার নিয়ে কম চিন্তা করিস না। এখন আর আমার ওইসব কিচ্ছু ভালো লাগে না। এখন মনে হয় তুমি সত্যিই বলেছিলে, বাগানে যদি সবজির গাছ লাগাতাম তাহলে এই বিপদের দিনে সেগুলো বাজারে বিক্রি করতে পারতাম। থাক, কষ্ট পাস না। আমি আজই ফুলের বাগানের সব ফুল গাছ তুলে ফেলবো। আমার মাটির ব্যাংকে কিছু টাকা আছে, ভাবছি সেগুলো বের করে কিছু সবজির গাছ কিনবো। এ তুই কি বলছিস মা? ওটা তো তোর অনেক শখের বাগান। পেট না চললে শখ দিয়ে কি করব? গরিবের কোনো শখ থাকতে নেই। কে কোথায় আছো? আমায় একটু খেতে দাও মা, কাল থেকে কিচ্ছুটি পেটে যায়নি, পেটটা বড্ড ব্যথা করছে, কিছু খেতে দাও মা। ক্ষুধার যন্ত্রণায় লোকটা কেমন কাতরাচ্ছে। মা, আমার তো তেমন ক্ষুধা লাগেনি, আমি বরং আমার খাবারটা ওনাকে দিয়ে দেই। এসব তুই কি বলছিস? নিজেদের ঘরেই তো কোনো চাল নেই, আর তুই রান্না করা ভাত অন্যকে দিবি? তাতে কি হয়েছে মা, অন্যকে সাহায্য করলে উপরওয়ালা খুশি হয়, দেখবে এতে আমাদের ভালোই হবে। আদিবা খাবারের প্লেটটি নিয়ে ভিক্ষুকের দিকে এগিয়ে গেল। এই নিন দাদু, এই ভাতটুকু খেয়ে নিন। কে তুমি মা? তোমার মনে এত মায়া? কিন্তু এ তো তোমার ভাত, আমি কি করে খাই? কিচ্ছু হবে না দাদু, আমি তো সকালে খেয়েছি, আমার অত খিদে পাইনি, ভাতটুকু আপনি খান। আদিবার কথা শুনে ভিক্ষুক খাবারগুলো খেতে লাগলো। তুমি জানো না মা,
আজ তুমি আমার কি উপকার করলে। এভাবে বলবেন না দাদু, এটা আমাদের দায়িত্ব। ভিক্ষুকের চোখ গিয়ে পড়লো আদিবার বাগানের দিকে। বাহ, এ তো দেখছি খুব সুন্দর বাগান। কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। হ্যাঁ দাদু, তবে আজ এই বাগান আমি নষ্ট করে ফেলবো। সে কি, কেন? এত সুন্দর সৃষ্টি নষ্ট করো না। পেট না চললে সুন্দর জিনিস রেখে কি লাভ? কেন রে মা, কি হয়েছে? ভিক্ষুকের এমন প্রশ্নের উত্তরে আদিবা এক এক করে সব ঘটনা খুলে বলল। কেঁদো না মা, সবার জীবনে উত্থান পতন আছে, তাই বলে ভেঙে পড়তে নেই। এই নাও, আমি ভালোবেসে তোমায় এই গোলাপ গাছটা উপহার দিলাম। এটা তুমি তোমার বাগানে লাগিও। আমি দোয়া করছি এই গোলাপের সৌন্দর্য তোমার জীবনকে সুন্দর করে তুলবে। যা রে মা, গাছটা বাগানে লাগিয়ে আয়। কিন্তু মা, আমি তো ভাবছিলাম বাগানটা রাখবো না। না রে মা, অমন ভুল করিস না। তাছাড়া গুরুজনের কথা শুনতে হয়। যা তো গাছটা বাগানে লাগিয়ে আয়। এরপর আদিবা বাগানে গিয়ে গোলাপ গাছটা লাগিয়ে দিল। ভিক্ষুক দাদু তো বলেছিল এই গোলাপের সৌন্দর্য নাকি আমার জীবনকে সুন্দর করে তুলবে। দেখি কি হয়। আজ বাগানে পানি দিবি না? না মা, কিছু ভালো লাগছে না। অত চিন্তা করিস না, যা বাগান থেকে ঘুরে আয়, দেখবি মন ভালো হয়ে যাবে। সেলিনার কথা শুনে আদিবা বাগানে চলে যায়। সেখানে গিয়ে সে দেখলো ভিক্ষুকের দেওয়া গোলাপ গাছে অনেক বড় বড় সোনালী রঙের গোলাপ ধরে আছে। একে এ আমি কি দেখছি? এই গাছে এত গোলাপ এলো কোথা থেকে? কাল তো একটা কলিও ছিল না। আর এমন সোনালী গোলাপ তো এর আগে কখনো দেখিনি। যখনই আদিবা গোলাপে স্পর্শ করলো তখন সে বুঝতে পারলো এগুলো কোনো সাধারণ গোলাপ নয়, এগুলো সোনার গোলাপ। একে এগুলো তো দেখছি সোনার গোলাপ। মা, তাড়াতাড়ি বাবাকে নিয়ে এদিকে এসো। এভাবে ডাকছিস কেন? কি হয়েছে? হ্যাঁ রে মা, আমিও তো খোঁড়াতে খোঁড়াতে চলে এলাম। কি হয়েছে বল তো রে মা। এই দেখো কি হয়েছে। আমাদের সব অভাব নিমিষেই দূর হয়ে যাবে। এই দেখো মা, ভিক্ষুক দাদুর দেওয়া গোলাপ গাছে কত গোলাপ ধরেছে। আরে তাই তো, এমন অদ্ভুত সোনালী গোলাপ তো আগে কখনো দেখিনি। তাই তো বলছি, এগুলো কোনো সাধারণ গোলাপ নয়, এগুলো সোনার গোলাপ। বলিস কি? হ্যাঁ বাবা, আমি সত্যি বলছি। এবার আমি এগুলো বিক্রি করে তোমাকে চিকিৎসার জন্য শহরে নিয়ে যাব। দেখবে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে বাবা। হ্যাঁ রে মা, এগুলো বিক্রি করে এবার তোর বাবাকে একটা দোকান করে দিবি। তাহলে লোকটাকে এই বয়সে আর চাষের কাজ করতে হবে না। সবই আমার মেয়ের সততার পুরস্কার। আয় মা, আমার বুকে আয়। এভাবেই ভিক্ষুকের দেওয়া সোনার গোলাপ গাছের জন্য আদিবার জীবনের সব দুঃখ ও কষ্ট নিমিষেই দূর হয়ে গেল। এই নাও, আজকে খেজুর গাছ থেকে অনেকগুলো রসের হাঁড়ি পেরে নিয়ে এসেছি। নাও নাও, এগুলো জাল দিয়ে গুড় বানিয়ে নাও তো। সেই গুড় নিয়ে আবার আমাকে তো হাটে যেতে হবে। এতগুলো রসের হাঁড়ি এনেছো পরেশ? তুমি তো খুব ভালো করেই জানো আমি এত ভালো গুড় বানাতে পারি না। আমি তোমাকে কত করে বলছি আমার জন্য একটা ঝি নিয়ে আসো, যে আমার হাতে হাতে কাজগুলো একটু এগিয়ে দিবে। ঝি? কিসের ঝি? একজন ঝি রাখতে কত খরচ হয় তুমি জানো? আর তুমি একজন গুড়ওয়ালার বউ হয়ে গুড় বানাতে পারো না? তোমার লজ্জা করে না এই কথা বলতে? যাও, এক্ষুনি গুড় তৈরির কাজে লেগে পড়ো। যদি গুড় খারাপ হয় তবে এই গুড়ের মধ্যে তোমাকে ডুবিয়ে আমি মারবো। যাও, এক্ষুনি যাও,
এখানে দাঁড়িয়ে না থেকে কাজে লেগে পড়ো। মা বাবা কেন যে এমন নিষ্ঠুর স্বামীর হাতে আমাকে তুলে দিল? সারা দিন গালিগালাজ আর মারধর খেতে আমার জীবন চলে যাচ্ছে। এত করে বলি গুড় বানাতে পারি না, তবুও সে বুঝতেই পায় না। হায় রে, এই জীবন থেকে কি আমি আর মুক্তি পাবো না? বিনোদা এসব বলতে বলতে বেখেয়ালি রস নাড়তে নাড়তে রসের কড়াই চুলা থেকে পড়ে যায় আর রসগুলো সব মেঝেতে ছিটিয়ে যায়। হায় হায়, এ কি সর্বনাশ হলো! আমি এটা কি করে ফেললাম? সব রস ফেলে দিলাম। আজ পরেশ আমাকে মেরেই ফেলবে। এবার কি দিয়ে আমি পরেশকে ঘোর বানিয়ে দিব? হায় রে কপাল আমার, সব আমার কপালের দোষ, সব আমার কপাল। বিনোদা, রান্নাঘরে জানি কি পড়ার শব্দ পেলাম। হায় হায় মুখপুরি, এ কি করেছিস তুই? চুলা থেকে রসের কড়াই ফেলে দিয়েছিস? কত কষ্ট করে রস জোগাড় করে এনেছিলাম, সব রস তুই ফেলে দিয়েছিস? আজ আর তোর রক্ষে নেই অলক্ষী। ওগো মেরো না গো, মেরো না। কি করেছে, রসগুলো চুলা থেকে পড়ে গেল, আমি বুঝতেই পারিনি। ওগো ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার হাতে পায়ে পড়ছি। লাগছে, আমার প্রচন্ড লাগছে। আর মেরো না আমায়। তুই ইচ্ছে করে ফেলে দিয়েছিস যাতে তোর গুড় বানাতে না হয়। অলক্ষী, আমি অত কিছু বুঝি না। তুই যেখান থেকে পারিস আমাকে গুড় এনে দে, সেই গুড় নিয়ে আমি হাটে বিক্রি করতে যাব। কিছুক্ষণের মধ্যে যদি আমি গুড় না পেয়েছি তবে আজ তোর এই বাড়িতে শেষ দিন। পরেশ যখন তার বউকে মারছিল তখনই একটা পরী জানালা দিয়ে সে উকি মেরে সব দেখতে পায়। তখনই পরী রান্নাঘরে বিনোদার সামনে এসে হাজির হয়। কি গো বিনোদা, তোমার স্বামী তোমাকে ওইভাবে মারলো কেন গো? আহারে, বলো, খুলে বলো আমাকে, কি হয়েছে? কপালে আমার আগুন লেগেছে গো পরী, আগুন লেগেছে। কি আর বলবো তোমাকে, আমাকে আমার স্বামী কেন মেরেছে তুমি কি জানতে চাও? ঠিক আছে, বলছি তোমাকে, তবে শোনো। ও, এই ব্যাপার। শোনো বিনোদা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। তুমি গুড় বানাতে পারো না তো আমি প্রতিদিন আমার জাদু দিয়ে তোমাকে গুড়ের হাঁড়ি দিব। তুমি সেই গুড় তোমার স্বামীকে দিবে, আর সেই গুড় তোমার স্বামী বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবে। আর খবরদার, আমি যে তোমাকে গুড় দিচ্ছি এ কথা যেন তোমার স্বামী জানতে না পারে। এরপর পরই জাদু করে এক হাঁড়ি গুড় নিয়ে আসে আর বিনোদা সেই গুড় নিয়ে পরেশের সামনে যায়। এই নাও পরেশ, আমি এক হাঁড়ি গুড় বানিয়েছি, যাও এই গুড় নিয়ে হাটে বিক্রি করে এসো। এ কি বিনোদা, তুমি না সব রস ফেলে দিয়েছিলে? তবে গুড় বানালে কি করে? সত্যি করে বলো, এই গুড় তুমি কোথায় পেলে? যেখানে পেয়েছি না কেন, তোমার গুড় তো তৈরি করে দিয়েছি। এত কিছু তোমাকে জানতে হবে না, বুঝেছো? এ তোমার বানানো গুড় কখনোই হতে পারে না। সত্যি করে বলো, নইলে কিন্তু আবার মারবো তোমাকে। না না, মেরো না আমাকে, আমি বলছি, সব সত্যি কথা বলছি। এগুলো পরীর হাতের গুড়। পরী আমাকে বলেছে আমি তো গুড় বানাতে পারি না, তাই প্রতিদিন আমাকে জাদুই গুড় দিয়ে যাবে। ওরে বিনোদা, এ কি শোনালে তুমি আমাকে? এগুলো পরীর হাতের গুড়? ওরে বিনোদা, এখন যে আমাদের লাভ আর লাভ। শোনো বিনোদা, তুমি প্রতিদিন পরীর কাছ থেকে বেশি বেশি গুড় নিবে, বুঝলে? আমি আর তোমাকে কিচ্ছু বলবো না। পরীর নজর তোমার উপর পড়েছে, তুমি আমার লক্ষ্মী বউ। যদি এই গুড়গুলো পরীর হাতের গুড় বলে বাজারে বিক্রি করি তবে চারিদিকে শুধু টাকা আর টাকা। এ কথা বলে পরেশ বাজারে গুড়ের হাড়ি নিয়ে চলে যায় আর এভাবে প্রতিদিন পরীর হাতের গুড় বিক্রি করে অনেক টাকা পায়। কিন্তু একদিন পরী বিনোদাকে গুড় দিতে আসে না। এ কি বিনোদা, আজ পরী গুড় দেয়নি তোমাকে? গুড় কোথায়? দাও, আমি গুড় হাটে নিয়ে যাব। না গো, পরী আজ আসেনি গুড় দিতে। মনে হয় পরীর কোনো সমস্যা হয়েছে। থাক না, একদিন গুড় না দিলে তো কি হলো বলো তো? সমস্যা? পরীদের আবার কিসের সমস্যা? গুড় হাটে বিক্রি করতে না নিয়ে গেলে তো কত টাকা ক্ষতি হয়ে যাবে, সে কি বোঝো তুমি? কাল খালি পরী একবার আসুক, ওই পরীকে আমি
বেঁধে রাখবো, যাতে আর ওরকম অনিয়ম করতে না পারে, বুঝলে? পরেশ, এসব কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। পরি আমাদের দয়া করে এসব দিচ্ছে, আর সেই দয়াকে লোভে পরিণত করছো তুমি। জ্ঞান দিবে না আমাকে, বুঝলে? আমাকে জ্ঞান দিবে না। মহিলা মানুষের জ্ঞান আমার শুনতে একদমই ভালো লাগে না। আমার আগে টাকা, তারপর দয়া। এরপর পরেশ চলে যায় আর রাত হয়ে যায়। পরের দিন বিনোদা রান্নাঘরে দাঁড়িয়েছিল, আর তখনই সেখানে পরি চলে আসে। বিনোদা, আমি কাল বিশেষ এক কারণে তোমাকে গুড় দিতে আসিনি, সেজন্য আজ তোমাকে অনেকগুলো গুড়ের হাড়ি দিব। এই তো পরি এসে গেছে। এই পরি, তুই গতকাল আসিসনি কেন রে? জানিস আমার কতগুলো টাকা লস হয়েছে? একি বিনোদা, তোমার স্বামী আমার হাতের গুড়ের কথা কি করে জানলো? তোমাকে না নিষেধ করেছিলাম কাউকে না বলতে। গো, আমি বড্ড অসহায় হয়ে বলেছি, তা না হলে যে পরেশ আমাকে মারতে মারতে মেরেই ফেলতো। এইসব কথা বাদ দাও বিনোদা, একটা দড়ি নিয়ে এসো। এই পরীকে বাঁধতে হবে, যাতে এই পরী আর কোথাও না যেতে পারে, আর আমি ইচ্ছে মতো পরীর কাছ থেকে গুড় নিতে পারবো। চুপ করো বলছি। এসব কি বলছো তুমি? হ্যাঁ, তোমার মাথা ঠিক আছে? একজন সাধারণ মানুষ হয়ে তুমি পরীকে বাঁধতে চাইছো? এই ভুলটা খবরদার করো না। আমার কথা শুনবে না? কই দেখি দড়িটা, কই আমার? কি, তুই আমাকে বাঁধবি? লোভী কোথাকার! দাঁড়া, তোকে আমি চরম শিক্ষা দেব। এরপর পরি জাদু করে পরেশকে বিড়াল বানিয়ে দেয়। এ কি করলে পরি? পরেশকে বিড়াল বানিয়ে দিলে। পরেশকে ঠিক করে দাও পরি। আমি জানি পরেশ ভুল করেছে। পরেশ একটা লোভী, কিন্তু সে তো আমার স্বামী, বলো। তাকে বিড়াল রূপে দেখতে যে আমার অনেক কষ্ট হচ্ছে। তুমি ওকে ভালো করে দাও পরি। ও শাস্তি পেয়ে নিশ্চয়ই ভুল বুঝবে। ঠিক আছে, আমি পরেশকে বিড়াল থেকে আবার মানুষ বানিয়ে দিচ্ছি। এরপর পরি জাদু দিয়ে আবারও পরেশকে মানুষ বানিয়ে দেয়। আমার ভুল হয়ে গেছে পরি, আমি আর বিড়াল রূপে থাকতে চাই না। আমি কখনোই আর লোভ করব না পরি। আমি যে আমার লোভের চরম শিক্ষা পেয়েছি। পরেশ, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এতেই আমি অনেক খুশি। বিনোদা, তোমার হাতটা একটু সামনে এগিয়ে দাও তো। বিনোদা, আমি তোমার হাতে জাদু দিয়ে দিলাম। আমাকে আর এসে তোমাদের গুড় দিতে হবে না। তুমি এখন থেকে সুন্দর করে গুড় বানাতে পারবে। এই কথা বলে পরি সেখান থেকে চলে যায়। মা, কোথায় তুমি? আমার চুলগুলোতে একটু তেল দিয়ে দাও। সারাদিন শুধু তোর চুল নিয়েই পড়ে থাকিস। ঘরের কাজকর্মগুলো একটু শিখিয়ে রাখলে কি হয়? শ্বশুর বাড়ি গিয়ে কি করবি? এখানে যা করি ওখানেও তাই করব। আমার চুলের যত্ন, ওসব ঘরের কাজ দিয়ে আমার হবে না। তুমি আমার জন্য বড়লোক দেখে একটা জামাই খুঁজে নিয়ে আসো। ঠিক আছে, আজ বিকেলেই তোকে পাত্রপক্ষ দেখতে আসবে। তৈরি হয়ে থাকিস। আচ্ছা মা। পাত্রপক্ষ তো চলে এসেছে মিতু। সেই কখন থেকে তোর জন্য বসে আছে। তোর সাজা এখনো শেষ হয়নি। এই তো মা, আর একটু হয়েছে, এবার শেষ। চলো দেখি পাত্র দেখতে কেমন। এই যে, এখানে বসো। পাত্র কোনটা মা? ওই তো ওই ছেলেটা, অনেক টাকা পয়সা আছে ওদের, পরিবারও ভালো। কিন্তু মা, এই ছেলের মাথায় তো একটুও চুল নেই। আমি এই ছেলেকে বিয়ে করব না। এভাবে বলছিস কেন মিতু? এতগুলো মানুষের সামনে কেউ এভাবে কাউকে অপমান করে? অপমান তো তুমি আমাকে করেছো মা, যে আমি আমার রেশমি চুলের জন্য পুরো গ্রামে বিখ্যাত। তার জন্য তুমি এমন টাক ছেলে খুঁজে এনেছো। আমি আমার ঘরে চললাম, করবো না এই বিয়ে আমি। আপনারা ওর কথা শুনে রাগ করবেন না। ছোট মানুষ, তাই না বুঝে এমন করে ফেলেছে। আমি ওর সাথে কথা বলছি। তাই বলে আমাদেরকে বাসায় ডেকে এনে এভাবে অপমান? সবার কাছে তো শুনেছিলাম মেয়েটা অনেক ভালো, সাথে সুন্দর চুলও আছে। তাই তো নিজের ছেলের সাথে সম্পর্ক করতে এসেছিলাম। নয়তো আমার ছেলের জন্য মেয়ের অভাব পড়েছে নাকি?
এই রহিম, এখনই বের হয় এই বাড়ি থেকে। আপনারা হুট করে এভাবে চলে যাবেন না, আমার কথাটা শুনুন। পরের দিন মিতু গোসল শেষে বাহিরে গেল চুল শুকাতে। আজ তো উঠোনে একেবারেই কোনো রোদ নেই। পুকুর পাড়েই তো ভালো রোদ ছিল। যাই পুকুর পাড়ে গিয়ে আমার চুলগুলো শুকিয়ে আসি। ওই মেয়েটাকে, কত সুন্দর লম্বা লম্বা চুল ওর। আমি যখন বেঁচে ছিলাম তখন আমারও এত সুন্দর চুল ছিল। মরার পর সব চুলগুলো চলে গেল, ভাবতেই কষ্ট লাগে। এখানে ভালো রোদ আছে, আমি এখানে বসে আমার চুলগুলো শুকিয়ে নেই। মেয়েটা কত সুন্দর পুকুর ঘাটে বসে ওর চুলগুলো শুকাচ্ছে। ওর চুলগুলো যদি আমি একটু ধরতে পারতাম। এক কাজ করি, আমি মানুষের রূপ নিয়ে ওর চুলগুলো একটু ধরে আসি। এই মেয়েটা আবার কে? গ্রামে নতুন এসেছে নাকি? তোমার চুলগুলো অনেক সুন্দর। হ্যাঁ জানি, তো কি হয়েছে? তোমার সুন্দর চুলগুলো আমাকে একটু ধরতে দিবে? তুমি কে ভাই? নাম ঠিকানা না বলে আমার চুল ধরতে চাইছো? দুঃখিত, আমার ভুল হয়ে গেছে। আমার নাম সুমি, আমি এই গ্রামে নতুন এসেছি। সুমি, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেকদিন ধরেই গোসল করো না। তাই তোমার কি মনে হয় তোমার ওই ময়লা হাত দিয়ে আমার সুন্দর চুলগুলোকে ধরতে দিব? আচ্ছা দাঁড়াও, আমি এখনই রূপ দিয়ে পুকুরে গোসল করে আসছি। তখন তো আমাকে তোমার চুল ধরতে দিবে। হ্যাঁ দেব। ঠিক আছে, আমি তাহলে এবার পুকুরে নামলাম। কি বোকামে, আমার চুল ধরার জন্য শেষ পর্যন্ত কিনা পুকুরে নেমে পড়লো। হা 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 হা, ভাবতেই মজা লাগছে। আমি গোসল করে এসেছি, এবার তো তুমি আমার চুল ধরতে দিবে। তা তো দেবই, কিন্তু আমার এখন যে খুব খিদে পেয়েছে। কিছু খাওয়ার পর তোমাকে চুলগুলো ধরতে দিব। আম খাবে? তোমাকে ওই গাছ থেকে আম পেড়ে এনে দিব। কিন্তু ওই গাছ তো অনেক বড়, আম পাড়তে চাইলে তোমাকে যে ওই গাছে উঠতে হবে। অসুবিধে নেই, তোমার জন্য আমি এখনই ওই গাছ থেকে আম পেড়ে আনছি। মেয়েটা কি আস্ত পাগল নাকি বোকা? এই নাও আম। আমগুলো খেতে তো অনেক মজার, খেয়ে মনটা ভরে গেল। এবার তো আমায় তোমার চুলগুলো ধরতে দাও। কিভাবে ধরতে দেই বলো? গাছে উঠতে গিয়ে তো তুমি তোমার পুরো শরীরে ময়লাও লাগিয়ে এসেছো। কিন্তু হয়েছে, আজ আর তোমাকে আমার চুল ধরতে হবে না। আর আমি এমনিতেও আমার চুল তোমাকে ধরতে দিতাম না। যাদের মাথায় চুল কম তাদের কাছ থেকে আমি ধরে থাকি। তাদের হয়তো কোনো রোগ বালাই আছে বলেই মাথায় চুল কম। ওরা আমাকে ধরলে ওদের যদি রোগ বালাই আমার শরীরে এসে পড়ে তখন কি হবে? তার মানে তুমি এতক্ষণ আমাকে শুধু শুধু কষ্ট করালে? আমি তো তোমাকে জোর করে কিছু করাইনি, তুমি নিজের ইচ্ছেতেই সব করেছো। অহংকারী মেয়ে, আমি চাইলে এখনই তোর মাথার সমস্ত চুল ছেড়ে ফেলতে পারি। যেই চুল নিয়ে তুই এত অহংকার দেখাচ্ছিস, একদিন এই চুলগুলোই তোর মাথায় থাকবে না আর। দেখে নিস। তোমার এসব কথা শুনে আমি ভয় পাই নাকি? কিছুই হবে না আমার এই সুন্দর মজবুত ছেলে। মিতু তার বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়লো। মিতু তার বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়লো। ঘুম ভাঙার পর সে তার মাথা ঠিকভাবে তুলতে পারে না। মা, দেখো তো আমার চুলে কিছু আটকালো কিনা। মাথাটা এত ভারী লাগছে কেন? এ কি মিতু, তোর চুল তো দেখছি আরো লম্বা হয়ে গেছে। একদিনে তোর চুল এত লম্বা কি করে হলো? বলছো কি? হ্যাঁ, তাই তো দেখছি। আর মেয়েটা কাল যে বললো তার তো সব উল্টোটা হয়েছে। এত বড় চুল সামলাবি কি করে? আগেই তো সামলানো মুশকিল হয়ে যেত। অসুবিধে নেই মা, আমি ঠিকই সব সামলে নিব। মা, বাড়িতে একটু চুল পড়ে আছে কেন? মিতুর কি হয়েছে দেখ তো ওর ঘরে গিয়ে। সেই কখন থেকে ডাকছি, বের হওয়ার কোনো খবর নেই। ওর চুলগুলো কেন জানি একদিনে অনেক বড় হয়ে গেছে। সারা বাড়িতে চুল ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। ঠিক আছে মা, আমি দেখছি।
দরজায় শব্দ করছে কে? আব্বু, আমি। দরজা খোল। তাড়াতাড়ি ভেতরে আয়, দরজাটা চাপিয়ে দে। আব্বু, তোর চুলের এই অবস্থা কেন? জানি না, যতবার আঁচড়াচ্ছে চুল ততই বড় হয়ে যাচ্ছে, আর চুল ঝরেই যাচ্ছে। ঘরের দরজা জানালা দিয়ে চুল সব বাহিরে পড়ে যাচ্ছে। তুই কিছু একটা কর। এক কাজ করি, এই কাঁচিটা দিয়ে তোর বাড়তি চুলগুলো কেটে দেই। কিন্তু আমার এত বড় সুন্দর চুলগুলো, চুলের ভারে তুই তোর মাথাটাও ঠিক মতো নাড়াতে পারছিস না, তবুও চুলের চিন্তা করে যাচ্ছিস এখনো। ঠিক আছে কাট, তবে বেশি কাটিস না। মিতুর বোন মিতুর মাথার চুল কেটে ছোট করে দিল, কিন্তু একটু পরেই মিতুর মাথার সব চুলগুলো ঝরে পড়ে গেল। আমার চুলগুলো এভাবে সব পড়ে গেল কেন? আমি টাক হয়ে গেলাম কিভাবে? বিশ্বাস করে আপু, আমি তো চুলের আগে হাত দেইনি, শুধু নিচের চুলগুলো একটু কেটেছি। সেটা তো আমি নিজের চোখেই দেখলাম, কিন্তু এত যত্ন করে বড় করা চুলগুলো এক মুহূর্তেই পড়ে গেল। এই টাক মাথা নিয়ে আমি এখন মানুষকে মুখ দেখাবো কি করে? কি হয়েছে তোদের? এত হাউমাউ করছিস কেন? একই মিতু, তোর মাথার চুল সব কোথায় গেল? তুই টাক হয়ে গেলি কিভাবে? জানি না মা, আমি এখন কি করব? সবাই কি বলবে এই টাক মাথা দেখে? হঠাৎ করে তোর সাথে এসব ঘটার কারণ কি? জানি না মা, তবে সেদিন একটা মেয়ে আমার চুল ধরতে চেয়েছিল। আমি ওকে আমার চুল ধরতে দেইনি বলে রাগ করে আমার চুল নিয়ে উল্টোপাল্টা কথা বলেছিল। তোর চুলের উপরে ওই মেয়েটার অভিশাপ লেগেছে হয়তো। চল তাড়াতাড়ি সাধু বাবার কাছে যাই। আচ্ছা মা, চলো। মিতু ভালোভাবে তার মাথা ঢেকে মায়ের সাথে বেরিয়ে পড়লো সাধু বাবার কাছে যাওয়ার জন্য। পথে সেই দিনের পাত্রপক্ষের পাত্রের বাবার সাথে দেখা হয়ে গেল। আরে, আপনারা যে এ সময় কোথায় যাচ্ছেন? আমার ছেলের জন্য সুন্দরী এক বউ এনেছি সেদিন। আপনার মেয়ে তো আমার ছেলেকে পছন্দই করলো না। ও বাচ্চা মানুষ, এখনো ওর কথা ধরে বসে আছেন আপনি? ঠিক আছে, আপনারা মনে হয় কোনো কাজে যাচ্ছিলেন। আপনাদের সময় আর নষ্ট না করি আমি। জি, ভালো থাকবেন। মা, মাথা শেষে আমার মাথার রান্নাটা সরিয়ে দিল। তুমি আমার রান্নাটা একটু ঠিক করে দাও। হায় হায় রে, একেই দেখছি আমি। যেই চুল নিয়ে তুমি 2 দিন আগেও অহংকার দেখালে, সেই চুল তোমার হয়ে গেল। না মানে? মিতু, তুই তোর মাথা ঢাক। ভাই, আমরা এখন আসি। মাথায় তো একটা চুলও নেই এই রেশমি চুলওয়ালি মেয়ের। আমার তো মনে হয় চুলগুলো আসলে সব নকল ছিল। আবার সেই নকল চুল নিয়ে সে কি অহংকার! আপনি মুখ সামলে কথা বলুন। মিতু, চল এখান থেকে। যাও যাও, আমি গ্রামের সবাইকে তোমাদের মিথ্যা নাটকের কথা বলবো। সবই তো বুঝলাম, তা চুলগুলো এনেছিস? জি সাধু বাবা, এই নিন। আমি মন্ত্র পড়ে এখনই এই শাকচুন্নিকে ডেকে আনছি। তার মানে ওই মেয়েটা শাকচুন্নি ছিল? কে আমাকে ডেকে এনেছে? তুই ওই মেয়েটাকে অভিশাপ দিয়ে ওর চুলের এ অবস্থা করেছিস কেন? একদম ভালো করেছি। ওর রেশমি চুলের অহংকার একদম বেড়ে গিয়েছিল, তাই ওকে পুরোপুরি ন্যাড়া করে দিয়েছি। ওর মাথায় আর কোনোদিন একটা চুলও গজাবে না। মা, এখন এটা কি বলছে? আমার মেয়ের ভুল হয়ে গিয়েছে, তুমি ওকে ক্ষমা করে দাও। আর কখনো ওর চুল নিয়ে অহংকার করবে না। আমি ওর চুলগুলো সামান্য একটু ধরতে চেয়েছিলাম বলে আমাকে দিয়েও কত কাজ করালো, তবুও ও আমাকে চুল ধরতে দিল না। একদম ঠিক শাস্তি দিয়েছি আমি ওকে। তুমি আমার চুলগুলো আবার আগের মতো করে দাও। আমি কথা দিচ্ছি, তোমার যত মন হয় ততই আমার চুলগুলো তোমাকে ধরতে দিব। আমারও এক সময় তোর মতো সুন্দর চুল ছিল, তারপর আমার এক বড় অসুখ ধরা পড়লো, আর মাথায় সব চুল পড়ে শেষ হয়ে গেল। এরপর আমিও মারা গেলাম। তাই তোর কথা শুনে খুব খারাপ লেগেছিল আমার। আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো আমার চুল নিয়ে অহংকার করব না।
তুমি আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। ঠিক আছে, আমার কাছে আয়। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাকে এই শিক্ষাটা না দিলে আমি কখনোই নিজের ভুল বুঝতে পারতাম না। তোর চুল নিয়ে আমি যদি কখনো আর অহংকার করতে দেখেছি, তোর সব চুল কেটে এনে আমার মাথায় লাগাবো। কথাটা মনে রাখিস।